আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এক্সক্লুসিভ এডুকেশন 8 এর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এবং সর্বপ্রথম আমি শুভকামনা দিয়ে শুরু করব, যারা চাকরির পরীক্ষার এই কঠিন যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন তাদের সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষ সফল হয় দুইটি কারণে। একটি হলো স্রষ্টার রহমত, আর তার পাশাপাশি দ্বিতীয়টা হলো পরিশ্রম। স্রষ্টার রহমত, স্রষ্টার অনুগ্রহ কতটুকু পাবো, কতটুকু কে কতটুকু পাবে, এটা আমরা জানি না। কিন্তু পরিশ্রম নিজের হাতে। পরিশ্রম কতটুকু আমরা করব, এটা সম্পূর্ণই নিয়ন্ত্রণ করতে পারি আমরা। পরিশ্রমে বলীয়ান হয়ে চাকুরির পরীক্ষায় এগিয়ে থাকার দৌড়ে আজকে যারা এই কর্মযজ্ঞে অংশ নিলেন, সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার রানা, আপনাদের মতোই ডাক্তার ছিলাম, আছি, পাশাপাশি কর্মরত আছি পুলিশে, সহকারী পুলিশ সুপার হিসেবে। বেশ কিছুদিন হলো এক্সক্লুসিভ এডুকেশন 8 এর সাথে আছি একজন মেন্টর হিসেবে। অবসর সময়গুলোতে চেষ্টা করি আপনাদের পাশে থাকার, মাঝে মাঝে কথা বলার, মাঝে মাঝে আপনাদের চাকরির প্রস্তুতিকে শানিত করতে একটুখানি এগিয়ে নেওয়ার সহযাত্রী হিসেবে আমি সব সময় নিজেকে ধন্য মনে করি। আজকে আমরা কথা বলবো যে বিষয়ে, সেটা হলো বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। এখানে মেডিকেল অফিসার পোস্টের জন্য পরীক্ষা হবে। সেই প্রস্তুতিকে শানিত করার জন্য এক্সক্লুসিভ এডুকেশন 8 এর যে প্রয়াস, তারই অংশ হিসেবে, একেবারে শুরুর অংশ হিসেবে ওরিয়েন্টেশন ক্লাসে শুভ সূচনা করতে যাচ্ছি। দেখেন, ডক্টর হবার পর ডক্টর হবার পর আমাদের সর্বপ্রথম যে টার্গেটটি থাকে, সেটা হলো যে কিভাবে আমি নিজেকে সার্ভাইভ করে আমার ক্যারিয়ারকে সামনের দিকে আগাবো। এখানে অপশন দুইটা, একটা হলো নিজেকে সার্ভাইভ করা, আর একটা হলো নিজের ক্যারিয়ারকে সামনের দিকে আগানো। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক অবস্থান থেকে আমাদের মতন যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসি, শুরুতেই ডাক্তারি পাশ করার পর আমাদের সার্ভাইভাল স্টেজটা শুরু হয়ে যায়। তো সার্ভাইভাল স্টেজে টিকে থাকার জন্য শুরুতে আমাদের দরকার হয় একটি চাকরি, এবং অবশ্যই একটি সম্মানজনক চাকরি। চাকরি দুই ধরনের আছে, একটা হলো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে চাকরি, আরেকটা হলো বেসরকারি চাকরি। এই সিলেকশনটা আমাদেরকে শুরুতেই করে নিতে হয়। তো এই সিলেকশন শুরু করার সময়ে আমরা প্রথমে যে ভুলটা করি, যে আমার কোনটা দরকার, আমি কি সরকারি চাকরির দিকে যাব নাকি বেসরকারি চাকরির দিকে যাবো, এই সিলেকশনটা আমরা অনেক সময় করতে পারি না ঠিকঠাক ভাবে। এখন সরকারি চাকরি বলতে তো আছে বিসিএস। বিসিএস আমাদের সময় ছিল অনেক লেংদি প্রসেস, এখন যদিও কিছুটা জট খুলতে শুরু করেছে, এখন অনেক পরীক্ষাগুলো দ্রুত নেওয়া হচ্ছে। তো এর পাশাপাশি আরেকটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে মেডিকেল অফিসারের চাকরি। এখানে বেশ কিছু সুবিধা আছে, এখানে বেশ কিছু সুবিধা আছে। কি কি সুবিধা পাওয়া যাবে যদি আমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যে কোনো একটাই যদি আমি ঢুকি, সেক্ষেত্রে আমি কি কি সুযোগ সুবিধা পাবো? প্রথম কথা হলো, এটা সরকারি চাকরির মতনই, একই বেতন কাঠামো। সরকারি চাকরির মতনই এটা একই বেতন কাঠামো। এটা রাজস্ব খাতভুক্ত একটা প্রথম শ্রেণীর চাকরি। আপনারা হয়তো দেখে থাকবেন যে অস্থায়ী নিয়োগ বলা হচ্ছে, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। সব চাকরি অস্থায়ী, সরকারি চাকরি প্রথমে অস্থায়ী থাকে, তারপর বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরিটা স্থায়ীকরণ করতে হয়। চাকরিটা স্থায়ীকরণ করতে হয়, তাহলে এটা স্থায়ীকরণ 1 বছর পরে আপনি যখন স্থায়ী হয়ে যাবেন, সেটা স্থায়ী নিয়োগ হয়ে যাবে।
আচ্ছা, স্থায়ীকরণ হয়ে যাবে। এই স্থায়ীকরণ হওয়ার পর আপনি সরকারি চাকরির মতনই টাইম টু টাইম বেতন পাবেন, বছরে বোনাস পাবেন, আবার চাকরি শেষে পেনশন সুবিধাও পাবেন। এবং যারা গ্রামে চাকরি করতে চান না, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই চাকরিগুলো বেশিরভাগই মেডিকেল কলেজ ক্যাম্পাসে পোস্টিং। তাহলে আপনি মোরলেস জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে থাকতে পারতেছেন, বেশিরভাগই বিভাগীয় শহরে। তাহলে আপনার পোস্টিংটা হচ্ছে বিভাগীয় শহরে। বিদেশে যেতে আমরা কেনা চাই, বিদেশে ট্রেনিং করতে চাই, নিজেকে আরো শানিত করতে চাই, তো এই চাকরিতে বিদেশে ট্রেনিং এ যাওয়ারও সুযোগ আছে, বিদেশে ট্রেনিং এ যাওয়ারও সুযোগ আছে। তাহলে সরকারি খরচে যদি বিদেশে ট্রেনিং পাই, এটা একটা অনেক বড় সুযোগ না? এরপরে আসি নিজের ক্যারিয়ারকে আগানো। নিজের ক্যারিয়ারকে আগানোর জন্য রেসিডেন্সি কোর্সে আপনি সর্বোচ্চ 5 বছরের স্টাডি লিভ পাবেন। তাহলে একটা ডাক্তারের শুরুর জীবনে যে অবস্ট্যাকলস গুলো থাকে, যে চ্যালেঞ্জ গুলো থাকে, সেগুলো মোকাবেলায় সরকারি চাকরি বিসিএস এর পাশাপাশি এই চাকরিটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি, যেটা নিজের ক্যারিয়ারকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ সহায়ক হবে। আমাদের এই কোর্স, আপনি যদি এই কোর্সটা করেন এই চাকরির জন্য, পাশাপাশি আরো কিছু চাকরির পরীক্ষা আছে, পাশাপাশি আরো কিছু চাকরির পরীক্ষা আছে, সেগুলোতেও আপনি প্রিপেয়ার হতে পারবেন। যেমন ইসলামী ব্যাংকের ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের একটা নিয়োগ আছে। তারপর মংলা পোর্ট সহ আদার্স যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে মেডিকেল অফিসার হিসেবে আপনি নিয়োগ পেতে পারবেন। এছাড়া আরো অনেক চাকরির পরীক্ষার সুযোগ সামনে আসবে, যেটা আপনি এই প্রস্তুতি দিয়েই সামনে আগাতে পারবেন। তাহলে কথা কি দাঁড়ালো, এই কোর্সটা যদি আমরা করি, তাহলে এই যে পরমাণু কমিশনে মেডিকেল অফিসারের চাকরি তো আমরা পাবোই, পাশাপাশি আমি আরো এই ধরনের যে চাকরিগুলো আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেগুলোর জন্য আমি প্রিপেয়ার হয়ে থাকতে পারবো। এটা একটা সুবিধা। আর খুব দ্রুত সময়ের মধ্যে এই চাকরিতে নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে যাওয়ার সুযোগ আছে। তাহলে সবকিছু সুযোগ থাকার জন্য এই চাকরির প্রিপারেশন নেওয়া আমার অবশ্যই উচিত। যারা ইন্টার্ন ডক্টর আছেন, আমি তো মনে করি তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এই চাকরির প্রিপারেশন নিতে নিতে আপনার ইন্টার্নটা শেষ হয়ে গেল, এবং ইন্টার্ন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যদি জয়েন করতে পারেন, তাহলে আপনার একদিনও বেকার বসে থাকা লাগলো না। তাহলে এটাও একটা সুবর্ণ সুযোগ। আর সব কথার এক কথা, রিজিকের মালিক আল্লাহ। আপনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে সামনের দিকে আগাবেন, এবং আল্লাহ অবশ্যই আপনার এই পরিশ্রমের মূল্যায়ন করে তার ফলাফলটা দিবেন। রিজিক নিয়ে বেশি টেনশন করা যাবে না। আমি বিশ্বাস করি আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে আপনারা এই চাকরির প্রস্তুতিটা ধাপে ধাপে নিবেন, এবং খুব সুন্দর একটা পরীক্ষা দিয়ে এই কাঙ্ক্ষিত চাকরিটা আপনাদের নিজস্ব করায়ত্তে নিয়ে আসবেন। তাহলে আমরা এই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে জানলাম, চাকরিতে আসার সুযোগ সম্পর্কে জানলাম। এখন আসি কেন আমরা এই কোর্সটা করব। এই কোর্সটা করলে আমরা কি কি সুবিধা পাবো, এই কোর্স আমাদেরকে কি কি প্রোভাইড করবে, এই কোর্স আমাদের কি কি প্রোভাইড করবে। গ্রুপের 7 মেতে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার নাজমুল ভাই একটি ক্লাস নিয়েছিলেন। সেই ক্লাসে আরো সুন্দর বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আপনারা সময় পেলে সেই ক্লাসটি একটু দেখে নিতে পারেন। তাহলে সেটা দেখলে দুইটা জিনিস আপনাদের সুবিধা হবে। এক হচ্ছে মেডিকেল পার্টটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে, আজকে তো জেনারেল পার্টের বিষয়ে আমি বলবোই, ওখানে মেডিকেল পার্টটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে। পাশাপাশি চাকরির সুযোগ সুবিধা নিয়ে ভাইও কিছু কথা বলছিলেন, সেগুলো আপনাদেরকে এনলাইটেন করবে। আপনারা চাইলে সেটাও একটু দেখে নিতে পারেন। এক্সক্লুসিভ এডুকেশন এইড সবসময়ই চাকরি প্রার্থীদের পাশে ছিল, একদম বন্ধুর মতো। একটু আমরা জেনে নেই এক্সক্লুসিভ এডুকেশন এইড কি কি
চলমান কোর্স রয়েছে। এক্সক্লুসিভ এডুকেশন 8 কি কি সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এক্সক্লুসিভ এডুকেশন 8 এই কোর্সের পাশাপাশি চলমান আরো কিছু কোর্স চালু রেখেছে, যেমন বিসিএস কোর্সটাকে চালু রাখছে। এরপরে এফসিপিএস, রেসিডেন্সি, ডিপ্লোমা, জিপি কোর্স, এই সবগুলো কোর্স সমানতালে চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রিপারেশনকে গুছিয়ে নেওয়ার জন্য, বোথ একাডেমিক প্লাস চাকরির পরীক্ষার জন্য অথবা পোস্ট গ্রাজুয়েশনের জন্য, এক্সক্লুসিভ এডুকেশন 8 চালু রেখেছে পেন্টাগন ব্যাচ, ডেভিডসন কোর্স, অ্যানাটমি ভালো শেখার জন্য নেটার অ্যানাটমি ব্যাচ, সার্জারি সাবজেক্টটাকে এগিয়ে নেওয়ার জন্য বেলি ল্যাব কোর্স। এছাড়া ডাক্তার হওয়ার পর যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ফেস করি, যেটা অনেক সময় ইন্টার লাইফে সবকিছু শেখার সুযোগ হয়, কখনো কখনো শেখার সুযোগ হয় না, বেসিক সার্জিক্যাল স্কিল, এই কোর্সটিও চালু রেখেছে। পাশাপাশি যাদের সার্জারিতে ভালো আগ্রহ আছে, ল্যাপারোস্কোপি বিষয়ে যাদের আগ্রহ আছে, একটা ল্যাপারোস্কোপি বিষয়েও ট্রেনিং এর প্রোগ্রাম রেখেছে। সবকিছু চালু রাখার পর মানবিক দিক চিন্তা করে এক্সক্লুসিভ এডুকেশন 8 ডাক্তারদের জন্য যে আরো একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে লাইব্রেরির সুবিধা। ঢাকার গ্রিন রোড এবং হাতিরপুলে লাইব্রেরির সুবিধাটাও চালু রেখেছে। তাহলে দেখুন, একটি কোচিং সেন্টার সেটা প্রিপারেশন নিতে সাহায্য করার পাশাপাশি ডাক্তারদের পড়ার পরিবেশ যাতে সুন্দর থাকে সেজন্য লাইব্রেরির সুবিধাও চালু রেখেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের যারা শ্রদ্ধেয় কর্মজীবী মায়েরা আপুরা আছেন, তারা অনেক সময় বাচ্চার কোথায় রাখবেন এই দুশ্চিন্তায় পড়ায় মনোযোগ দিতে পারেন না। এক্সক্লুসিভ এডুকেশন 8 তাদের কথা চিন্তা করে একটি ডে কেয়ার সেন্টারও চালু করেছে। তাহলে প্রিপারেশন নেওয়ার জন্য এক্সক্লুসিভ এডুকেশন 8 একাডেমিক বিষয়ে হেল্প করছে, তার পাশাপাশি পড়াশোনা যাতে খুব সুন্দরভাবে চালু রাখতে পারে তার জন্য লাইব্রেরি প্লাস ডে কেয়ারের সুযোগ সুবিধাও চালু রেখেছে। তো আমি মনে করি এক্সক্লুসিভ এডুকেশন 8 ডাক্তারদের পাশে একদম ছায়ার মতো, বন্ধুর মতো সবসময় পাশে আছে, যেটা সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। তো আজকে যে লাইভ ক্লাসটি হচ্ছে, আপনারা চাইলে খুব দ্রুত এটা শেয়ার করে দিতে পারবেন এবং খুব সবাই জয়েন হয়ে যাবেন। এবং পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করব কমেন্ট সেকশন গুলো চেক করে উত্তর দেওয়ার। কে কোথা থেকে দেখছেন এবং কোনো সমস্যা ফেস করলে কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাবেন। এখন কি শোনা যায় ক্লিয়ার? কেউ কেউ লিখছেন ভাইয়া ভলিউমটা বাড়াবেন। আমার ভয়েস কি এখন শোনা যায়? আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, এখন আসি এক্সক্লুসিভ এডুকেশন 8 এই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মেডিকেল অফিসারের চাকরির পরীক্ষার জন্য কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করছে এ বিষয়ে। আমাদের এই কোর্সটি আপনারা পাচ্ছেন
আমাদের কোর্সটি আপনারা পাচ্ছেন একেবারে স্বল্প মূল্যে, মাত্র 750 টাকা। আমাদের এই কোর্সটি আপনারা পাচ্ছেন খুবই স্বল্প মূল্যে, মাত্র 750 টাকাতে। এই 750 টাকাতে আপনারা কি কি পাচ্ছেন? 25টি লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছেন, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছেন। আমরা ডাক্তাররা সময় অসময় অনেক ব্যস্ত থাকি এবং আমরা অনেক সময় ডিউটিতে থাকি, তো তাদের কথা চিন্তা করে এবং আমিও পরামর্শ দিয়েছিলাম যে ক্লাসটা যাতে রেকর্ডেড থাকে, কারণ আমিও তো চাকরি প্রার্থী এক সময় ছিলাম। আমি দুঃখটা বুঝি যে আসলে আমরা আমাদের জীবিকার তাগিদে সবসময় আমরা লাইভে থাকতে পারি না। তো ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনারা সুবিধা মতো সময়ে, যখন সুবিধা মতো সময়ে ফ্রি থাকবেন, রেকর্ডেড ক্লাসটা দেখে ক্লাসটা করে নিতে পারবেন। তাহলে 25টা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকছে। পাশাপাশি এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য থাকছে এক্সামের সুযোগ। যখন আমরা প্রিপারেশন নেই তখন আমরা নিজেদের অবস্থানটা বুঝতে পারি না, পড়ার সময় মনে হয় যে আমরা সবই পারি, এরকম মনে হয়। তো এই এক্সামটা থাকার কারণে যে সুবিধাটা হয়েছে, আপনি দুইটা এখান থেকে বুঝতে পারবেন। একটা হলো নিজের প্রস্তুতি কতটুকু আগালো এটা বুঝতে পারবেন, আবার কম্পিটিশনে আপনি কেমন টিকে থাকতে পারতেছেন সেটাও আপনি নিজের অবস্থানটা যাচাই করতে পারবেন। তাহলে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস শেষ হওয়ার পরে দ্বিতীয় দিন ক্লাসের আগেই আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে, এক্সাম হবে। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের মেন্টর প্যানেল আপনাদেরকে এক্সক্লুসিভ পিডিএফ নোট দিবে, এক্সক্লুসিভ পিডিএফ নোটস আপনাদেরকে প্রোভাইড করবে। যে পিডিএফটা আপনাদের জন্য সাফিসিয়েন্ট। বেসিক পড়াশোনার পাশাপাশি যদি পিডিএফটা আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার প্রিপারেশন 80 থেকে 90% কাভার হয়ে যাবে। এবং সেটা যদি আপনি ধারণ করতে পারেন এবং পরীক্ষার হল পর্যন্ত মাথায় রাখতে পারেন, তাহলে আপনার প্রিপারেশনটা একদম একটা গুছানো প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন। আপনাকে কষ্ট করে খুঁজে বেড়াইতে হবে না। এক্সক্লুসিভ এডুকেশন এইটা আপনাকে সুন্দর করে গুছিয়ে পিডিএফ নোটস আকারে দিয়ে দিবে। আমাদের আছে বেস্ট মেন্টর প্যানেল, যারা নিজ নিজ মহিমায় কর্মক্ষেত্রে মোটামুটি সফল। আমি সবসময় একটা কথা বলি যে পরামর্শ নিতে হয় সবসময় সফলদের কাছ থেকে, কারণ যিনি সফল মানুষ তিনি জানেন যে পরিশ্রমের পথটা কিভাবে মাড়িয়ে সামনের দিকে আগাতে হয়। তিনি জানেন কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে কিভাবে সফলতার চূড়ায় আরোহণ করতে হয়। তো তার কাছ থেকে আপনি যে পরামর্শটা পাবেন, একজন হতাশ হয়ে যাওয়া মানুষের কাছ থেকে আপনি সেই পরামর্শ পাবেন না। পাশাপাশি আমি এটা বলবো যে চাকরি পাওয়ার আগ পর্যন্ত কখনো কোনো হতাশ ব্যক্তিদের সাথে মিশবেন না, চেষ্টা করবেন এসব ব্যক্তিদের এড়িয়ে চলতে। যিনি হতাশ তিনি সবসময় আপনাকে নেগেটিভ চিন্তা দিয়ে ব্যস্ত রাখবে। সবসময় চেষ্টা করতে হবে আপনাদের সফল মানুষদের সাথে মিট করার। তো আমাদের আছে বেস্ট মেন্টর প্যানেল, যারা প্রতিটা ক্লাসে আপনাদের পড়া সুন্দর করে বুঝিয়ে দিবে। পাশাপাশি কমেন্ট সেকশন থাকবে, যখন আমরা জুমে ক্লাস নেব সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে। যে কোনো কিছু আপনি জানতে পারবেন যে ভাই এটা কিভাবে হলো, এটা কতটুকু পড়বো, এটা কোনখান থেকে পড়লে আমাদের জন্য আরো সুবিধা হবে। এবং প্রত্যেকটা মেন্টর অনেক ফ্রেন্ডলি এবং অনেক মেধাবী। আমি হয়তো সবচেয়ে একটু কম মেধাবী, আমার থেকে আরো মেধাবী মেন্টরও আপনাদেরকে ক্লাস নেবে। ঠিক আছে? তো এই মেন্টরদের সান্নিধ্য আপনারা পাবেন। এবং সবশেষ যেটা আপনাদের আরো সুযোগ, যেটা আমি বলবো, 24/7 সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনারা মেসেঞ্জার গ্রুপে সাপোর্ট পাবেন। অনেক সময় মেন্টর প্যানেলকে আপনি ডিস করতে পারতেছেন না, সমস্যা নাই, মেসেঞ্জার গ্রুপে জাস্ট একটি টেক্সট দিলেই যে আপনার কি সমস্যা, আপনি কোথায় সমস্যা ফেস করতেছেন, এই মেসেঞ্জার গ্রুপ সবসময় অ্যাক্টিভ থাকবে আপনার সমস্যা সমাধানের জন্য। তাহলে 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন আপনি মেসেঞ্জারের সাপোর্টটা পাচ্ছেন। আমরা আরেকবার রিভিউ করি, কোর্সটি আপনি সম্পূর্ণ স্বল্প মূল্যে পাচ্ছেন। এখানে 25টা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং ক্লাস শেষ হওয়ার পরে আপনি সুন্দর এক্সক্লুসিভ পিডিএফ নোটস পাচ্ছেন, যেটা আপনাকে প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আর পাশাপাশি আপনাদের এখানে রয়েছে একঝাঁক মেন্টর প্যানেল, দক্ষ মেন্টর প্যানেল, যারা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর এর পরও আছে যেটা 24 ঘন্টা মেসেঞ্জার সাপোর্ট। যদি কাউকে রিচ করতে না পারেন, মেসেঞ্জারে জাস্ট টেক্সট দিয়ে রাখলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনে। যে পরীক্ষাটা আমরা দিতে যাচ্ছি সেটার মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যে পরীক্ষাটা আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি এটার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে। পরীক্ষাটা হবে টোটাল 100 নাম্বারের, এর মধ্যে 80 মার্কস থাকবে রিটেন, আর 20 মার্কস থাকবে ভাইভা। রিটেন আর 20 মার্কস থাকবে ভাইভা। আমাদের যুদ্ধটা আপাতত এই 80 মার্কসের জন্য, আমাদের যুদ্ধটা আপাতত এই 80 মার্কসের জন্য। এই 80 মার্কসের মধ্যে আবার 60 মার্কস থাকবে মেডিকেল পার্ট, আর 20 মার্কস থাকবে জেনারেল পার্ট। তাহলে এই 80 মার্কসের মধ্যে 60 মার্কস থাকবে মেডিকেল পার্টস, আর 20 মার্কস থাকবে জেনারেল পার্ট। 20 মার্কস থাকবে জেনারেল পার্ট। আমরা একটু কমেন্ট সেকশনে কমেন্টস গুলো চেক করে আসি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ডে কেয়ারটা কোথায়। আমাদের ডে কেয়ারটা ঢাকার গ্রিন রোডে। আমি ব্যক্তিগতভাবে এই ডে কেয়ার সেন্টারটা দেখে এত খুশি হয়েছি যে ভাষায় প্রকাশ করার মতন না। তো আমাদের ডাক্তার আপুদের, ডাক্তার মায়েরা তাদের বেবিকে নির্বিঘ্নে নিশ্চিন্তে এখানে রেখে চাকুরি প্লাস পড়াশোনার জন্য খুব সুন্দর ভাবে নিজেদেরকে সময় দিতে পারবেন। আমার কাছে তো মনে হয় এটা একটা শ্রদ্ধেয় জারিয়া। আচ্ছা, তাহলে আমরা আসি এবার মার্কস ডিস্ট্রিবিউশনে। মার্কস ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনাদের ক্লাস তো আজকে থেকে শুরু হয়ে গেল। এই ক্লাস চলবে একেবারে জুন মাসের শেষের দিকে পর্যন্ত, এবং এক্সক্লুসিভ এডুকেশন এইড প্রিপারেশন আপনাদের শতভাগ শেষ না হওয়া পর্যন্ত সবসময় আপনাদেরকে সাপোর্ট দিবে এই চাকরি পরীক্ষার। আপনারা চাইলে আমাদের যে অন্যান্য কোর্সগুলো আছে সেগুলো একটু দেখবেন, প্লাস পাশাপাশি মন চাইলে এনরোল করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় এক্সক্লুসিভ এডুকেশন এইডের প্রত্যেকটা কোর্স খুবই ডক্টর ফ্রেন্ডলি। ডক্টররা কোন কোন জায়গায় প্রবলেম ফেস করে সেই বিষয়গুলোতে স্পেসিফিক নজর দিয়ে থাকে। এক্সক্লুসিভ এডুকেশন এইডের বিসিএস এর ক্লাসগুলো আমি নেই, আরো অনেকগুলো শ্রদ্ধেয় ভাইয়া আপু নেন। সেই ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল। আচ্ছা, তাহলে এই চাকরিতে 80 মার্কসের মধ্যে 60 মার্কস থাকবে মেডিকেল এবং 20 মার্কস থাকবে জেনারেল। আজকে আমরা একটু আলোচনা করব যে কোনখান থেকে প্রশ্নগুলো বেশি আসে, জাস্ট এটা দেখার জন্য। তার আগে আসি মেডিকেল পার্টে। মেডিকেল পার্টে যেহেতু আপনারা পরমাণু শক্তি কমিশনের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন, আপনারা নিউক্লিয়ার মেডিসিন, এই নিউক্লিয়ার মেডিসিন টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 4 স্টার আসবেই। এখান থেকে
অনেকগুলো প্রশ্ন পাবেন, বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে আপনারা আপনাদের পড়াশোনা শুরুই করবেন এই নিউক্লিয়ার মেডিসিন টপিকটা দিয়ে। নিউক্লিয়ার মেডিসিন টপিকটা দিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলবেন। আমাদের তো কোর্সে খুব সুন্দর করে প্রতিটা পড়া বুঝিয়ে দেওয়া হবে, পাশাপাশি যে এক্সক্লুসিভ নোটসটা দেওয়া হবে সেই নোটসটাও চেষ্টা করবেন একেবারে হৃদয়ঙ্গম করতে। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, যেমন রেডিওলজি ইমেজিং, এই টপিকটা খুব সুন্দর করে পড়বেন। কার্ডিওলজি ভালো করে পড়বেন। আমার কাছে মনে হয় এন্ডোক্রাইনোলজিটা একটু বেশি ভালো করে পড়ার দরকার, এখান থেকেও প্রশ্ন আসে। সবগুলো টপিকই ভালো করে পড়বেন, তবে নিউক্লিয়ার মেডিসিনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বেন। আমার কাছে মনে হয় সিংহভাগ প্রশ্ন এখান থেকে আসবে নিউক্লিয়ার মেডিসিন। তাহলে এই টপিকটা গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে আসি কোন কোন টপিকে আপনার গুরুত্ব দিবেন নিউক্লিয়ার মেডিসিনে। রেডিও আইসোটোপের কিছু টপিক আছে। রেডিও আইসোটোপ, এই রেডিও আইসোটোপের আদ্যপান্ত জানতে হবে। রেডিও আইসোটোপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রেডিও আইসোটোপ। এরপরে যত স্ক্যানিং বিষয়গুলো আছে, যতগুলো স্ক্যানিং, এর সাথে যতগুলো স্ক্যানিং আছে, যতগুলো স্ক্যানিং আছে, স্ক্যানিং এর বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে, যেমন থাইরয়েড স্ক্যান, বোন স্ক্যান, রেনাল স্ক্যান, পেট স্ক্যান, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্ক্যানের এর বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে। স্ক্যান, স্ক্যানিং এর বিষয়, স্ক্যানিং এর বিষয়গুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে, স্ক্যানিং এর বিষয়। এরপরে আসা যাক, আপনাদেরকে পড়তে হবে বিভিন্ন ডায়াগনোসিস গুলো। বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে ডায়াগনোসিস প্লাস কজ, বিভিন্ন ডিজিজের কজ গুলো খুব ভালো করে পড়তে হবে। ডায়াগনোসিস প্লাস কজ গুলো পড়তে হবে, ডায়াগনোসিস প্লাস কজ গুলো পড়তে হবে। সবগুলো পিডিএফ আমরা দিয়ে দেবো। ডায়াগনোসিস প্লাস কজ গুলো পড়তে হবে। যেহেতু আপনি রেডিওলজি নিয়ে কাজ করবেন, আপনি আল্ট্রাসাউন্ড নিয়ে কাজ করবেন, আপনি অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করবেন, সেটার জন্য নিজের একটা প্রোটেকশনের ব্যাপার আছে না? এই রেডিয়েশন প্রোটেকশন বিষয়ে ভালো করে পড়তে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের প্রশ্নে এমন কোনো হাতিঘোড়া দেওয়া হবে না যা আপনারা পারবেন না। আপনাদেরকে শিখতে হবে সেই জিনিসগুলো যেগুলো প্র্যাকটিক্যালি অনেক বেশি কাজে লাগে, প্র্যাকটিক্যালি অনেক কিছু চ্যালেঞ্জ ফিল করেন, প্র্যাকটিক্যালি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার ডক্টরের জন্য গুরুত্বপূর্ণ, পেশেন্টের জন্য গুরুত্বপূর্ণ, অ্যাটমিক এনার্জির, নিউক্লিয়ার মেডিসিনের, এই টপিকগুলো আপনার একটু বেশি ফোকাস করে পড়বেন। আর এরপরেও তো কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে আমাদের ভাইয়ারা খুব সুন্দরভাবে প্রতিটা ক্লাসে আপনাদেরকে ধরে ধরে শেখাবে ইনশাআল্লাহ। এরপর পড়বেন এলারা প্রিন্সিপাল, এটা ভালো করে পড়তে হবে। আর একটু আগে যে বললাম যে প্রোটেকশনের বিষয় পড়তে গেলে আপনাদেরকে আগে শিখতে হবে যে রেডিয়েশনের যে ইফেক্টস গুলো কি কি আছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। তাহলে মোটামুটি নিউক্লিয়ার মেডিসিনের যে টপিক গুলোর কথা বললাম, যে রেডিও আইসোটোপের বেসিক গুলা, যত রকম স্ক্যানিং আছে স্ক্যান গুলা, বিভিন্ন রুট কজ গুলা, ডায়াগনোসিস গুলা, তারপর হচ্ছে যে হ্যাজার্ড গুলা, প্রফেশনাল হ্যাজার্ড আমরা ফেস করি রেডিওলজিতে, সেই হ্যাজার্ড গুলা, সেটার রেডিয়েশনের যে ইফেক্ট গুলা, এবং প্রোটেকশনের জন্য আমরা কি কি ব্যবহার করবো সেই প্রোটেকশন গুলা, এইগুলো যদি মোটামুটি আপনারা বেসিক ক্লিয়ার করতে পারেন তাহলে খুব চমৎকার একটা পরীক্ষা দিতে পারবেন আমি বিশ্বাস করি। এটা তো গেল নিউক্লিয়ার মেডিসিন। আর বেসিক মেডিসিনের জন্য আপনারা ডেভিডসনটা খুব ভালো করে পড়বেন। ডেভিডসনের, আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইড কিন্তু মেডিসিনের জন্য ডেভিডসন ব্যাচও চালু রাখছে, সেখানে খুব সুন্দর করে বই দাগিয়ে পড়ানো হয়। আপনারা চাইলে ওই ব্যাচটাতেও ভর্তি হতে পারেন। এই অ্যাটমিক এনার্জির পরীক্ষা তো আপনারা দিবেনই, কিন্তু লক্ষ্য তো যাদের মেডিসিনে ক্যারিয়ার করবেন বা অনেক ভালো জায়গায় যাবেন, তারা চাইলে ওই কোর্সটা করে নিতে পারেন। তাহলে আপনার প্রস্তুতি আরেক ধাপ এগিয়ে যাবে। এখন আমরা আসি মেডিসিন থেকে কোন কোন চ্যাপ্টার গুলো ভালো করে পড়বো। মেডিসিন চ্যাপ্টার তো আমরা পড়বোই, পাশাপাশি কিছু সিলেক্টিভ পড়াশোনা করবো, যেমন থাইরয়েড চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা থাইরয়েড চ্যাপ্টারটা ভালো করে পড়বো, আমরা ডায়াবেটিস চ্যাপ্টারটা ভালো করে পড়বো, আমরা হাইপার টেনশন চ্যাপ্টারটা ভালো করে পড়বো, এটাতে বিশেষ জোর দিয়ে পড়বো। পাশাপাশি আমরা পড়বো হার্ট ফেলিওর, কিছু কমন ইনফেকশন, আর হচ্ছে রেনাল ডিজিজ। আমার কাছে মনে হয় কমন ইনফেকশন থেকেও প্রশ্ন বেশি আসে, তো এটা একটু আমরা বেশি ভালো করে পড়বো। কমন ইনফেকশন, ঠিক আছে, কমন ইনফেকশন, এগুলো গেল আমাদের। এগুলো যদি আপনি পড়েন তাহলে মোটামুটি 60% প্রশ্ন এখান থেকে আসবে। বাকি যে প্রশ্নগুলো আসে 40%, সেগুলো বেসিক সাবজেক্ট থেকে আসে, কিন্তু পড়তে হবে। কম আসে কিন্তু পড়তে হবে, বেসিক সাবজেক্ট।
বেসিক সাবজেক্ট কি কি? ফিজিওলজি থেকে প্রশ্ন আসে, ফার্মাকোলজি থেকে প্রশ্ন আসে, অ্যানাটমি থেকে প্রশ্ন আসে, এই তিনটা থেকে প্রশ্ন আসে। আমার পরামর্শ হলো যে ওই প্রশ্নগুলো নিউক্লিয়ার মেডিসিন এবং বেসিক মেডিসিন শেষ করার পর এইখানে যে টপিকগুলো আছে টপিকগুলো একটু সুন্দর করে চোখ বুলিয়ে ফেলা এবং বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে ফেলা। তাহলে দেখবেন কোশ্চেন অনেক কমন পড়ে গেছে, কোশ্চেন অনেক কমন পড়ে গেছে। এরপরে তো আমরা কোশ্চেন অ্যানালাইসিসে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই গেল মোটামুটি মেডিকেল পার্ট। মেডিকেল পার্টে আমরা পরবর্তীতে আবার একটু যাব। এটা গেল যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা দেখিয়ে দিলাম। এরপরে আসে জেনারেল পার্ট। বেসিক্যালি জেনারেল পার্টের ক্লাসগুলোর একটা অংশ আমি নেই, তো অনেকদিন থেকে পড়াচ্ছি, একটা আইডিয়া করতে পারি যে কোন কোন টপিক থেকে বেশি আসে। আপনাদের এই যে বেসিক সাবজেক্টের প্রশ্নগুলো শেষ হয়ে যাওয়ার পর জেনারেল পার্টে যে প্রশ্নগুলো আসে সেটা একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আপনাদের বাংলা থেকে প্রশ্ন আসে, ইংলিশ থেকে প্রশ্ন আসে, আর জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসে। খুবই কম আসে বাংলা এবং ইংলিশ থেকে, কিন্তু প্রিপারেশন তো নিতেই হবে, তাই না? এটা তো একটা হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকার জন্য আপনাদেরকে জেনারেল পার্টে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। কম পড়বেন কিন্তু খুব ভালো করে পড়বেন। বাংলা থেকে কি প্রশ্ন আসে? সব সময় বলবো যে সাহিত্য অংশ দরকার নাই, এই চাকরির জন্য সাহিত্য অংশ লেস ইম্পর্টেন্ট। আর ব্যাকরণ অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এটা মার্ক করে নিতে পারেন। আর বিগত বছরগুলোতে বানান শুদ্ধি থেকে এবং সমার্থক ও বিপরীত শব্দার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে, কিন্তু এখান থেকে আসছে মানে শুধু যে এখান থেকে আবার দ্বিতীয়বার আসবে বিষয়টা এরকম না। আপনাদেরকে ব্যাকরণ অংশ থেকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। ব্যাকরণ অংশ থেকে, ব্যাকরণ অংশ থেকে কোনগুলো বেশি ভালো করে পড়বেন? ধ্বনিটা খুব ভালো করে পড়বেন, ধ্বনি, ধ্বনিটা ভালো করে পড়বেন, বর্ণটা ভালো করে পড়বেন, সন্ধিটা ভালো করে পড়বেন, শব্দ ভালো করে পড়বেন, আর ভালো করে পড়বেন সমাস, সমাসটা ভালো করে পড়বেন। তাহলে ধ্বনি, বর্ণ, শব্দ আর সমাস, এইগুলো যদি ভালো করে পড়তে পারেন তাহলে আশা করি, আমার কাছে মনে হয় বেশিরভাগ প্রশ্ন কমন পেতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর ব্যাকরণের পুরো টপিকটা তো পড়বেনই। ব্যাকরণটা পড়বেন 9-10 বাংলা ব্যাকরণ বইটা, 9-10 বোর্ড বুক প্লাস আমাদের পিডিএফ, আমাদের প্রোভাইড করা পিডিএফ পড়লে আপনাদের এই পুরো অংশটা কাভার হয়ে যাবে, পুরো অংশটা কাভার হয়ে যাবে। এবার আসি ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে কি করবেন? ইংলিশের ক্ষেত্রে যে কয়টা প্রশ্ন পড়ে 4-5 নাম্বার থাকবে হয়তো, বা পুরোটাই থাকবে গ্রামার থেকে। এই গ্রামার তো কোনো তল নাই, গ্রামারের তো কোনো তল নাই। বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এখান থেকে কারেকশন আর পার্টস অফ স্পিচ। এই দুটা জিনিস বেশি ভালো করে পড়তে হবে। পাশাপাশি ভোকাবুলারিতে একটু ভালো করে পড়তে হবে, সিনোনিম, অ্যান্টোনিম। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে টাইম যদি হাতে কম থাকে এখন সিনোনিম অ্যান্টোনিম গুলো শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়লেই হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিয়েছেন, আমরা যারা বিসিএস দিয়ে আসছি আমরা জানি যে মানে অনেক ডিটেলস পড়তে হতো আমাদেরকে, কিন্তু আপনাদের এই চাকরি পরীক্ষায় একটু কম কম পড়লেও হবে। ঠিক আছে? কারণ মানবন্টনে মার্কস কম, তো যখন কোশ্চেন সেট করবে তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসতেছে না, মানে খুব একদম সুপারফিশিয়াল প্রশ্ন হচ্ছে। তো সেই হিসেবে অনেক কম পড়লেও হবে। তাহলে আপনারা
এখান থেকে কারেকশন পার্টটা পড়বেন, পার্টস অফ স্পিচটা ভালো করে পড়বেন, ভোকাবুলারি থেকে সিনোনিম অ্যান্টোনিম আসে, যদি সব নাও পারেন অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়ে ফেলতে হবে, পড়লেই মোটামুটি শেষ। এরপরে আসে জেনারেল নলেজের বিষয়টা। জেনারেল নলেজ আমরা কোনখান থেকে পড়বো? জেনারেল নলেজের আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে এখান থেকে সাম্প্রতিক থেকে বেশি আসে আপনাদের প্রশ্ন। শুধু তাই না, তার মানে এই না যে আমরা বাংলাদেশ বিষয়গুলি পড়বো না। আমরা বাংলাদেশ বিষয়গুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলির কিছু বেসিক জিনিস পড়তে হবে, কিছু বেসিক জিনিস পড়তে হবে। কিছু বেসিক জিনিস পড়তে হবে। বাংলাদেশ বিষয়গুলি থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে জাতীয় বিষয়গুলো। জাতীয় বিষয়গুলো পড়তে হবে। জাতীয় বিষয়গুলো পড়তে হবে। তারপর মুক্তিযুদ্ধ নিয়ে একটু পড়াশোনা করতে হবে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে হবে। তারপর দেশের বাজেট নিয়ে একটু পড়াশোনা করতে হবে। বাজেট, নির্বাচন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সর্বশেষ যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল, এটা একটু পড়াশোনা করতে হবে, জাতীয় নির্বাচন। আর পড়তে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্লাস জাতীয় অর্জন। জাতীয় অর্জন। তাহলে বাংলাদেশ বিষয়ে বলি, এই বিষয়গুলো যদি গুরুত্ব দিয়ে দেখা যায় যে জাতীয় বিষয়গুলো মুক্তিযুদ্ধ, বাজেট, জাতীয় নির্বাচন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই কয়েকটা জিনিস যদি পড়া যায় আর সাম্প্রতিক অংশটা আমরা দেখাবো, এগুলো যদি শেষ করা যায় তাহলে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাওয়া যাবে। সময় অনেক আছে। এক্সক্লুসিভ এডুকেশন এইডের ভাইরা তো অনেক সুন্দর করে দেখাবে, আমাকে সুযোগ দেওয়া হলে আমিও দেখাবো। সবকিছু মিলে প্রত্যেকটা মেন্টর আপনাদেরকে আগামী 2 মাস খুব সুন্দরভাবে গাইড করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আন্তরিকতার সাথে এক্সক্লুসিভ এডুকেশন এইডের সাথে থাকেন, পরীক্ষাগুলো ঠিক মতন দেন, তাহলে আমি বিশ্বাস করি অনেক সুন্দর একটা ভালো পরীক্ষা আপনারা উপহার দিতে পারবেন। এরপরে আসা যাক আন্তর্জাতিক বিষয় বলি। আন্তর্জাতিক বিষয় বলি, আন্তর্জাতিক বিষয়গুলিতে যে জিনিসটা বেশি লাগবে সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে এপ্রিল থেকে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সাম্প্রতিক ঘটনা, সেটার জন্য আন্তর্জাতিক বিষয়গুলিটা ইম্পর্টেন্ট। পাশাপাশি ভালো করে পড়তে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী। এখন দেখেন, আমার দরকার হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, আর একটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আছে এবং ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট এরকম টপিক গুলো। এখন আমি যদি এখানে দেশ, রাজধানী, মুদ্রার নাম পড়ি তাহলে কি হবে? হবে না। তাহলে চাকরির পরীক্ষায় সবসময় এটাও ইম্পর্টেন্ট যে কোন বিষয়গুলো থেকে আমি পড়বো আর কোন বিষয়গুলো বাদ দেবো, এটা বুঝতে শেখানো।
এক্সক্লুসিভ এডুকেশন 8 আপনাদেরকে এই রাস্তা দেখাবে যে আগামী 2 মাস কিভাবে পড়লে আপনি চাকরির পরীক্ষায় সুন্দর করে এটা গ্রাফ করতে পারবেন। সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবে। প্রত্যেকটা ক্লাস এক্সক্লুসিভ এডুকেশন 8 এর এভরি ক্লাস খুব গুরুত্বের সাথে নেওয়া হয়। এই যেমন এই চাকরির পরীক্ষাটায় আপনার তো যারা এই কোর্সে যুক্ত হয়েছেন বা হবেন দেখতে পাবেন যে মেডিকেল পার্টটা অলরেডি খুব সুন্দরভাবে কোর্সটাকে সাজানো হয়েছে। পাশাপাশি জেনারেল পার্টেও প্রত্যেকটা টপিক ধরে ধরে বাংলার জন্য একটা সেশন, ইংরেজির জন্য একটা সেশন, সাধারণ জ্ঞানের জন্য একটা সেশন, এরকম আলাদা আলাদা সেশন রাখা হয়েছে। ওই সেশনে ওই দিন ওই টপিকের কি কি প্রশ্নগুলো আসবে, কিভাবে পড়তে হবে, পড়ার সময় আপনি কি কি প্রবলেম গুলো ফেস করতে পারেন, কোনগুলো পড়বেন কোনগুলো বাদ দিবেন, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এবং ক্লাস শেষ হওয়ার পরে একটা সুন্দর পিডিএফ দেওয়া হবে। তাহলে আমাকে যদি ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দেয় আর ক্লাস শেষ হওয়ার পরে যদি আমার স্টাডি ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করে, আর কি লাগে? এইটাই তো পড়লেই তো হয়ে যায় চাকরি পরীক্ষার জন্য। তো এক্সক্লুসিভ এডুকেশন 8 এই ফরম্যাটে আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এখন যেহেতু আপনারা এই যে অ্যাটমিক এনার্জি কমিশনে পরীক্ষা দিবেন, কখনো কখনো সাইন্টিফিক কিছু সাধারণ জ্ঞান আসতে পারে। সাইন্টিফিক কিছু সাধারণ জ্ঞান যেমন ওই যে আগে রেডিও আইসোটোপের কথা আমরা বললাম না, তাহলে রেডিও আইসোটোপ রেডিয়েশন কে আবিষ্কার করছে, রেডিয়েশনের একক কে, বা নোবেল পুরস্কারগুলো আপনারা দেখতে পারেন যে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছে কে, এই জিনিসগুলো আসতে পারে পর্যায়ক্রমে। তাহলে আমরা কি পড়লাম? বাংলাদেশ বিষয়াবলীর কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখলাম, আন্তর্জাতিক বিষয়াবলীর, এগুলো হচ্ছে প্রাথমিক। যদি আরো অনেক কিছু অ্যাড করা লাগে আমরা ক্লাসে আলাদা অ্যাড করে দেবো। সুন্দর করে কিছু টপিক আমরা পাইলাম। এর পাশাপাশি আমাদেরকে পড়তে হবে সাম্প্রতিক, যেটা থেকে প্রশ্ন বেশি আসে। সাম্প্রতিক কিছু তথ্য, সাম্প্রতিক কি পড়বেন, কোথা থেকে পড়বেন, আজকে কিছু ধারণা দেবো। আর ক্লাসের সময় আমরা সুন্দর করে আলাদা শীট দিয়ে দেবো সাম্প্রতিক কোন কোন বিষয়গুলো দরকার। আশা করি সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো এইভাবে যদি পড়েন তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে খুব এই 2 মাস কোনো অকাজের জিনিস পড়া যাবে না। সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে কাজের টপিক পড়তে হবে। একটা জিনিস পরীক্ষাতে আসে না, ওইটা আপনি সারাদিন ধরে পড়লেন, কোনো লাভ নেই। তার থেকে যে টপিকটা আসে পরীক্ষাতে সেটা যদি আপনি বারবার পড়েন তাহলে আপনাদেরকে লাভ আছে। ঠিক আছে, এটা গেল তো অ্যাটমিক এনার্জির পরীক্ষা। ইসলামিক ফাউন্ডেশন মেডিকেল অফিসার নিবে, সেখানেও সেখানেও অনেকগুলো পোস্ট আছে। তো সেটার জন্য এক্সাম নেওয়া হবে। সেটার জন্য আপনাদেরকে এক্সাম নেওয়া হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন এক্সাম কবে নাগাদ হতে পারে। আমরা মূলত কোর্স প্ল্যানটা সাজিয়েছি 2 মাসের। আমার কাছে মনে হয় যে আরেকটু সময় হয়তো পেতে পারেন, তবে আমরা সময় কম ধরে আগানোই ভালো। 2 থেকে আড়াই মাস আমরা ধরে রাখি, তবে এরপরে যদি টাইম বাড়ায় তাহলে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, এরপর দিচ্ছি কোশ্চেন ব্যাংক দেওয়ার প্ল্যান আপাতত এখনো পর্যন্ত আমি শুনি নাই, তবে যদি সুযোগ থাকে তাহলে চেষ্টা করবেন। নেক্সট আরেকজন প্রশ্ন করছেন ঢাকার বাইরে ইনস্টিটিউশন গুলোতে ফিমেলদের থাকার জায়গা থাকে কিনা। এটা নির্ভর করে হচ্ছে জায়গা থাকার সাপেক্ষে, তবে বড় বিভাগীয় শহরগুলোতে থাকার কথা। আমরা একটু কমেন্ট সেকশনটা চেক করে আসি। আচ্ছা, এই কোর্সটি করলে ইসলামিক ফাউন্ডেশনেরও প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। আর পাশাপাশি যদি আরো অনেক কিছু লাগে
সেটাও এক্সক্লুসিভ এডুকেশনে বিবেচনা করে দেখবে। আপনাদের কাজ হচ্ছে আগে এই পড়াশোনাগুলো সুন্দর করে গুছিয়ে ফেলা। দেখেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার প্যাটার্ন মোর অর লেস একই একই প্যাটার্নে পরীক্ষা নেয়। তো আপনি যদি এইটার প্রিপারেশন নিয়ে ফেলেন তাহলে তাহলে হচ্ছে এটার প্রিপারেশন হয়ে যাবে। একজন প্রশ্ন করছেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কোনো পিডিএফ আছে? হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পিডিএফ একটু পরে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, প্লাস পিডিএফটা দিয়ে দেওয়া হবে। প্রিভিয়াস ইয়ারের পিডিএফ দিয়ে দেওয়া হবে। একজন প্রশ্ন করছেন যে মেডিকেল পার্টটুকু, হ্যাঁ মেডিকেল পার্ট হবে। কোর্সটা কবে কবে নাগাদ শেষ হতে পারে? 2 মাস লাগবে, মোরালেস 2 মাস লাগবে। এর বেশি এক্সট্রা রান করলে সেটা জানিয়ে দিবে। একজন বলছে বাংলাদেশ থেকে সংবিধান অংশ লাগবে কিনা। জি, সংবিধান অংশ লাগবে। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা লাগবে, সেটা ক্লাসে যখন পড়াবে সুন্দর করে দাগিয়ে দিবে। আমি এখানে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে গুরুত্ব দিয়েছি। দিলে তো সিলেবাস দিলে তো পুরোটাই আগে যাবে, সেটা তো আলাদা হিসাব। আপনাদেরকে বুঝতে হবে এটা বিসিএস এর পরীক্ষা না, এটা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরীক্ষা দেওয়া। এখানে অনেক কিছু শর্ট করে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা আসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসে। আমরা এতক্ষণ দেখালাম কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোর বিষয়ে। এখন আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সম্পর্কে একটু চলে যাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেনের সারসংক্ষেপ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা সারসংক্ষেপ, যে কোনখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে। শুরুতে বলেছিলাম যে নিউক্লিয়ার মেডিসিনটা ভালো করে পড়তেন। দেখেন, নিউক্লিয়ার মেডিসিন থেকে এই যে রেডিও আয়োডিন থেকে প্রশ্ন আসছে। রেডিও আয়োডিন, রেডিও আয়োডিন থেকে প্রশ্ন আসছে। তাহলে রেডিও আয়োডিনের যত চ্যাপ্টার আছে, যত পড়াশোনা আছে, রেডিও রেডিও অ্যাক্টিভ আয়োডিন বাড়ে কখন, কমে কখন, ঠিক আছে, কোন কোন কন্ডিশনে দরকার, সেগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে। এরপরে আমরা বলেছিলাম যে আইসোটপ সম্পর্কে, যে আইসোটপ থেকে প্রশ্ন আসছে। আইসোটপ এবং ইমেজিং, আইসোটপ এবং ইমেজিং থেকে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এটা থেকে বিগত সালে প্রশ্ন আসছে। দেখেন এখানে প্রশ্ন আসছে এই যে ক্রোমিয়াম 51 থেকে প্রশ্ন আসছে। ক্রোমিয়াম 51, এখান থেকে প্রশ্ন আসছে। ক্রোমিয়াম 51 থেকে প্রশ্ন আসছে। পাশাপাশি আমার সাজেশন থাকবে যত স্ক্যান দিয়ে প্রশ্ন আছে, স্ক্যান, পেট স্ক্যান বা আদার্স স্ক্যান গুলো খুব ভালো করে পড়ে ফেলতে। আমার ধারণা এখান থেকে প্রশ্ন বেশি আসবে, স্ক্যানিং থেকে প্রশ্ন ভালো করে। এখন আসি বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি থেকে কি কি প্রশ্ন আসছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কাটাকাটি করলে দেখা যায় যে সেল বায়োলজি থেকে প্রশ্ন আসছে। সেল বায়োলজি, এই যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, সাইটোসলে, এই প্রশ্নটা আসছে। কোথায় ঘটে আর কোথায় ঘটে না, এই যে মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, এই প্রশ্নটা আসছে। তাহলে সেল বায়োলজি থেকে প্রশ্ন আসছে। এনজাইম এবং মেটাবলিজম থেকে প্রশ্ন আসছে। এনজাইম এবং মেটাবলিজম, তাহলে এই যে রেটিনাল আইসোমারেজের, আইসোমারেজ ক্যাটালাইসিস, এর ফাংশন থেকে প্রশ্ন আসছে। তাহলে মেটাবলিজম চ্যাপ্টারটা একটু ভালো করে পড়লে বোঝা যাবে যে এখান থেকে প্রশ্ন আসছে। নিউট্রিয়েন্টস থেকে প্রশ্ন আসছে। নিউট্রিয়েন্টস, পুষ্টি থেকে প্রশ্ন আসছে। অল টাইপস অফ ভিটামিন, এই ভিটামিন থেকে প্রশ্ন আসছে।
অ্যামিনো অ্যাসিড থেকে প্রশ্ন আসছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে আমার এখানে সাজেশন থাকবে ভিটামিনটা ভালো করে পড়ে ফেলা, ভিটামিন। এন্ডোক্রাইনোলজির কথা আমরা বলেছিলাম, এন্ডোক্রাইনোলজি থেকে প্রশ্ন আসছে এবং দুইবার প্রশ্ন আসছে এখান থেকে এন্ডোক্রাইনোলজি থেকে। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবো যে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরোনিজম থেকে প্রশ্ন আসছে, ট্রাইগ্লিসারল থেকে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থেকে প্রশ্ন আসছে। এটা ছিল বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি। এখন আসি দেখি, আমরা দেখি যে ক্লিনিক্যাল মেডিসিন থেকে কি কি প্রশ্ন আসছে। দেখেন, কার্ডিওলজি থেকে ইসিজি ফাইন্ডিংস, তাহলে যত রকম ইসিজি ফাইন্ডিংস আছে, ইসিজি ফাইন্ডিংস গুলো একটু ভালো করে ফোকাস দিয়ে পড়লে হয়ে যাবে। ইসিজি ফাইন্ডিংস থেকে প্রশ্ন আসছে। ভাইরোলজি থেকে কি আসছে? কজ থেকে আসছে। আমি একটু আগে বলেছিলাম টপিক পড়ার সময় যে কজ থেকে প্রশ্ন আসে, তো সেই হিসেবে এই যে চিকুনগুনিয়ার কজ আসছে। তারপর কোনটা অনকোজেনিক, সেখান থেকে প্রশ্ন আসছে, অনকোজেনিক প্রশ্ন আসছে। চলে আসে ফার্মাকোলজি। দেখেন, ফার্মাকোলজি অ্যান্টিবায়োটিক থেকে প্রশ্ন আসছে। অ্যান্টিবায়োটিক, কোনটা অ্যান্টিবায়োটিক কোনটা অ্যান্টিবায়োটিক না, এই ধরনের প্রশ্ন আসছে। এখানে ডোজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ডোজ অ্যাডমিনিস্ট্রেশন এটা একটু ভালো করে পড়ে ফেলতে হবে। আর কখন কোনটা একটা সেফ, এটা ভালো করে পড়ে ফেলতে হবে। তাহলে ফার্মাকোলজি থেকে এই প্রশ্নগুলো আসছে। ডোজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রশ্ন আসছে, তারপর আইভারমেকটিন থেকে প্রশ্ন আসছে, কোনটা অ্যান্টিবায়োটিক কোনটা অ্যান্টিবায়োটিক না সেটা থেকে প্রশ্ন আসছে। আপনারা সবাই অনেক মেধাবী এবং আমি বিশ্বাস করি যে অনেক ভালো করবেন। আপনাদের মেধার স্বাক্ষর রাখবেন, ডক্টররা তো এমনিতেই অনেক মেধাবী। এবং মন থেকে দোয়া করি এই মেধার পরিচয় দিয়ে আপনারা চাকরি পান, যাতে আফসোসের চোরাবালিতে হাবুডুবু না খাইতে হয়। একজন মেধাবী এবং মেধাহীন লোকের মধ্যে পার্থক্য হচ্ছে, মেধাবী মানুষ যখন সফল হয় খুশি হয়, সফল না হলে বেশি হতাশ হয়ে যায়। আর মেধাহীন মানুষ কম হতাশ হয়, কারণ ও জানতোই যে ওর মেধা নাই। আচ্ছা, কোভিড-19 থেকে প্রশ্ন এসেছিল, এখন হয়তো আর এত ইম্পর্টেন্ট না। তারপর আদার্স ফিটাল অ্যানাটমি থেকে প্রশ্ন আসছে। তবে দেখেন, এখানেও কিন্তু স্ক্যান থেকে প্রশ্ন আসছে। আমি এই জন্য আপনাদেরকে গুরুত্ব দেবো যে যত রকম স্ক্যান রিলেটেড টপিক গুলো আছে সেটা ভালো করে পড়ে ফেলা। নিউক্লিয়ার মেডিসিন তো বলেছি, টপিক বলার সময় বলছিলাম যে সেফটি এবং প্রোটেকশন থেকে প্রশ্ন আসে। এই যে রেডিওলজি বা আদার্স নিউক্লিয়ার মেডিসিন ট্রিটমেন্ট দিতে গিয়ে ডক্টরের কি প্রিকশন নেওয়া দরকার, ডক্টরের কি প্রোটেকশন নেওয়া দরকার, এই প্রত্যেকটা জিনিস, এই প্রোটেকশন বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে হবে। প্রোটেকশন থেকে প্রশ্ন আসছে। আর ইন জেনারেল আরো অনেক প্রশ্নগুলো আসছে। এই গেল মেডিকেল পার্ট, প্রিভিয়াস ইয়ার্স এসব জায়গা থেকে প্রশ্ন এসেছিল। চলে আসি গ্রামার পার্ট। গ্রামার পার্টে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, স্পেলিং থেকে প্রশ্ন আসছে, কারেকশন থেকে প্রশ্ন আসছে। তো আমার বিশ্বাস এবার কারেকশন থেকে বেশি প্রশ্ন আসতে পারে। আপনারা কারেকশন, ভয়েস, ভোকাবুলারি, স্পেলিং এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন। সিনোনিম অ্যান্টোনিম, এটা অবশ্যই অবশ্যই, আমি আগে একবার বলেছি আবারও বলতেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে দেখবেন। এবং প্রিভিয়াস ইয়ারে পড়ছেন অল চার্টের পরীক্ষা, অল বিসিএস প্লাস আদার, কপাল ভালো থাকলে এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। তাহলে ভোকাবুলারি যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবেন। লিটারেচার থেকে অত বেশি ইম্পর্টেন্ট, লিটারেচার লেস ইম্পর্টেন্ট, এত দরকার নাই। আপনারা বেশি ফোকাস করবেন এখানে গ্রামার অংশটাতে। চলে আসি বাংলা।
বাংলাতে আমি আগেই বলেছি যে সাহিত্য অংশ গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, খুব বেশি ভালো করে পড়বেন হচ্ছে ব্যাকরণ অংশ থেকে। তাহলে এখানে ভালো করে শুধু পড়তে হবে ব্যাকরণ। যদিও গুরুত্ব দুইটা প্রশ্ন আসছে, কিন্তু আসলেই যে পড়তে হবে এমন না। ব্যাকরণ আর হচ্ছে যত রকম শুদ্ধি আছে, বানানো বাক্য শুদ্ধি, বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এখানে দেখেন বিগত সালে প্রশ্ন আসছে, ন্যাশনাল ফ্লাওয়ার থেকে প্রশ্ন আসছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রশ্ন আসছে, নোবেল প্রাইজ থেকে প্রশ্ন আসছে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে অনেক সময় সায়েন্টিফিক সাধারণ জ্ঞান আসতে পারে, যে বিজ্ঞানের যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞানের যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা আবিষ্কৃত হয়েছে বা সামনে গুরুত্বপূর্ণ, এই টপিক গুলো একটু অনেক ভালো করে আপনারা পড়ে ফেলবেন, তাহলে কাজে লাগবে। এটা গেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবগুলো পিডিএফ আমরা দিয়ে দিব, সমস্যা নেই। লাস্ট আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে, সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে। কারণ আপনাদের এই পরীক্ষাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক কিছু বেসিক জিনিস তো পড়বেনই, কিন্তু প্রশ্ন আসবেই সাম্প্রতিক থেকে। দু তিনটা যদি আপনি সাম্প্রতিক গুলো ভালো করে পড়ে ফেলেন, আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সাম্প্রতিক গুলো সুপারফিশিয়াল যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বার্থ হচ্ছে এরকম টপিক গুলো, প্লাস আন্তর্জাতিক চলমান খুবই গুরুত্বপূর্ণ বার্নিং ইস্যু গুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে। সর্বশেষ আজকে আমাদের ফোকাস দেওয়ার যে বিষয়গুলো সাম্প্রতিক, সেই সাম্প্রতিক পার্টটা একটু আলোচনা করব। তার আগে আমরা একটু কমেন্ট সেকশন দেখি। একজন লিখছেন আজকের ক্লাসের দাগানো স্লাইডটা পাবো কিনা? অবশ্যই পাবেন, দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। একজন লিখছে ইসলামিক ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশনের মেডিকেল অফিসারের অভিজ্ঞতা কি ইন্টার্নশিপ কাউন্ট হবে? ইন্টার্নশিপটা কোনো অভিজ্ঞতা না ভাইয়া, ইন্টার্নশিপটা জাস্ট একটা দক্ষতা অর্জনের হাতিয়ার। আপনি ডক্টর হচ্ছেন মানে ইন্টার্নশিপ আপনাকে করতে হবে। আচ্ছা, এখন আমরা আসি সাম্প্রতিক কিছু জিকে। সময় কম, তারপর আমরা গুরুত্বপূর্ণ গুলো দাগিয়ে দাগিয়ে পড়াবো। দেখেন আমাদের রিসেন্টলি হয়ে গেল হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, তাহলে ভোট ভোটার এই টপিক গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে যে জাতীয় ভোটার দিবসের একটা প্রতিপাদ্য, ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি, এটা ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রশাসন কাঠামোতে অনেক পরিবর্তন এসেছে, মন্ত্রিপরিষদ সচিবও চেঞ্জ হয়েছে। তো এখন আছেন ডক্টর নাসিমুল গনি স্যার। এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে শীটে যেগুলো আছে সবগুলো আপনারা একবার রিডিং পড়বেন, আর আমি যেগুলো দাগে দিচ্ছি এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এটাই। গণভোট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি, এর শুল্ক হার কত? 19%, এটা ইম্পর্টেন্ট। তারপর IRNA, এটা ইরানের সংবাদ মাধ্যম। ইরানের সংবাদ মাধ্যম। তারপর আপনারা জানেন
জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, এটা ছিল চতুর্থ গণভোট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গণভোটে কত শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে? 68%। ইম্পর্টেন্ট। বিএনপি কত শতাংশ ভোট পেয়েছে? 49.97। আচ্ছা, ইরান টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইরান, এক নাম্বার এখান থেকে আসলেও আসতে পারে। তাহলে ইরানে যে আমেরিকা ইসরায়েলের যে যৌথ হামলা হলো তার নাম কি? অপারেশন লায়ন রোয়ার। অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসে, যেহেতু ইরানের কথা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনের শাসনামল তার বিষয়ে প্রশ্ন আসতে পারে। সে হিসেবে কবে ক্ষমতায় আসেন, কত বছর ক্ষমতায় ছিলেন, সংবাদ সংস্থা কি, এটা ইম্পর্টেন্ট। বিশ্বের দ্বিতীয় বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ কোনটা? কাতার। বাংলাদেশের সঙ্গে কাতারের চুক্তি কত বছর? এলএনজি সরবরাহের 15 বছর। দেখেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা আছে কতজন? টোটাল 50 জন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে পূর্ণমন্ত্রী আছেন 25 জন, প্রতিমন্ত্রী আছেন 24 জন, উপমন্ত্রী আছেন 1 জন। এর সাথে আপনারা এক্সট্রা করে পড়ে ফেলবেন, সেটা হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী, কারা কারা আছেন। এখন নারী সদস্য কারা কারা আছেন মন্ত্রিসভাতে? 3 জন। এর মধ্যে নারী মন্ত্রী 1 জন, প্রতিমন্ত্রী 2 জন। প্রধানমন্ত্রীর নাম কি? এটা সবাই জানেন, আপনারা বেশি ভালো করে পড়বেন উনি কততম প্রধানমন্ত্রী, এটা ইম্পর্টেন্ট। হরমুজ প্রণালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত শতাংশ তেল পরিবহনের পথ? 20%। আচ্ছা, ন্যাটো অনেক ইম্পর্টেন্ট। এই যে ন্যাটো জোটভুক্ত কোন দুটা দেশ দূতাবাস উদ্বোধন করছে? ফ্রান্স এবং কানাডা। এই যে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছে কারা? ফিলিস্তিন। অনেক সময় উল্টা করে প্রশ্ন আসতে পারে যে হরমুজ প্রণালীটা কোন উপসাগরের প্রবেশদ্বার? পারস্য উপসাগরের প্রবেশদ্বার। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটা? স্বাধীনতা পদক। অনেকে ভুল করে 21 পদক দিয়ে আসে। রিসেন্টলি টি-20 বিশ্বকাপ হয়ে গেল, এটা একটু দেখবেন যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড কে করেন? ফিন অ্যালেন। আমাদের জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে কে আছেন? নুরুল ইসলাম। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? মোস্তফা খামেনি। আয়াতুল্লাহ খামেনের স্থলাভিষিক্ত হয়েছেন উনি। আচ্ছা, আমাদের সরকারের একটা নির্বাচনী ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডের জন্য হেল্পলাইন কত? 1098। ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন কবে? 10 মার্চ। আবু মোসা দ্বীপ কোন দুটা দেশের মধ্যে? ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের অর্থনীতির মেরুদণ্ড কোনটা? প্যারোস দ্বীপ। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি কে? মোহাম্মদ আলী হোসেন ফকির স্যার।
আইজিপি, এটা একটু পড়বেন। এই যে দেশব্যাপী খুব গুরুত্ব সহকারে খাল খনন হলো কত মার্চ? 16 মার্চ থেকে। এটা একটু দেখবেন, চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নতুন নাম করা হয়েছে জুলাই স্মৃতি পার্ক। আচ্ছা, আমরা জানি সংসদে ভোটাভুটি হয়, সরকারি দল ভোট দেয়, বিরোধী দল ভোট দেয় কোনো একটা বিষয়ের পক্ষে। যে যারা এই প্রস্তাবনার পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবনার পক্ষে নাই তারা না বলুন। যখন সব সময় ভোটাভুটি সমান হয়ে যায়, চাইলে স্পিকার ভোট দিতে পারেন। স্পিকারের ভোট যেদিকে যাবে তখন ওই বিলটা সেদিকে পাশ হবে। স্পিকারের এই ভোটটাকে বলা হয় হচ্ছে কাস্টিং ভোট। আর সরকারি দলের জন্য একটা আসন আছে, এটাকে বলে ট্রেজারি র্যাক। স্পিকারের নামটা পড়ে ফেলবেন। এটা ইম্পর্টেন্ট। যে হরমুজ প্রণালীতে মোট জ্বালানির কত অংশ প্রবাহিত হয়? 1/5। 5/1 ভাগ। স্পিকার হাফিজ। 2026-27 মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? 81তম। জাতিসংঘের সাধারণ পরিষদে মনোনীত প্রার্থী কে? খলিলুর রহমান। অন ব্যাটল আফটার অ্যানাদার চলচ্চিত্রের পরিচালক কে? আচ্ছা, ইরানের যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, ওডিয়াল দিছে, এটা অভিযান, অপারেশন এপিক ফিউরি। আর ইসরায়েলের সামরিক অভিযানের নাম অপারেশন লায়ন্স বোর। তারপর ইরানের, ইরান হবে, ইরানের পাল্টা সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস। হাইফাই ইসরায়েলের সমুদ্র বন্দর। আচ্ছা, বিরোধী দলের চিফ হুইপ হচ্ছে নাহিদ ইসলাম, এটা বানানটা ভুল লিখছে। নাহিদ। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 12ই মার্চ। এই যে বিশ্বের শ্রেষ্ঠ 10টা তেল উৎপাদনকারী দেশের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে গেছে 5টা। সবচেয়ে বড় ডিসালিনেশন প্ল্যান্ট কোথায় অবস্থিত? সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব। এরপরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে খাল খনন কর্মসূচি অংশ নেন? 1977 সালে।
বাবেল মানদেব প্রণালী কোনটাকে যুক্ত করছে লোহিত সাগর এডেন উপসাগর? আচ্ছা, পূর্ণরূপটা কিন্তু বিগত পরীক্ষায় অনেকবার আসছে দেখছি, তাহলে যত পূর্ণরূপ পাবেন পূর্ণরূপটা একটু ভালো করে পড়বেন। এই যে খারক দ্বীপ কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। ফ্যামিলি কার্ডটা কোন মন্ত্রণালয় দিবে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফ্যামিলি কার্ডটা কি ধরনের কর্মসূচি? সামাজিক সুরক্ষা কর্মসূচি। ফ্যামিলি কার্ডে কতজন কত টাকা করে পাবে? 2,500 টাকা। বাংলাদেশে অবৈতনিক শিক্ষা কোন ক্লাস পর্যন্ত? দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের জ্বালানির প্রায় 95% আমদানি করতে হয়। এলএনজির পূর্ণরূপ? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। গ্যাস হয়ে গেছে। আরব দেশ এবং বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 77 সাল থেকে। বিশ্বের বৃহত্তম তেল এবং রাসায়নিক কোম্পানি এবং বাসিস কোন দেশের? ইরানের সামরিক বাহিনী। এটা পড়বেন। সাহাব কোন দেশের ক্ষেপণাস্ত্র? ইরান। হরমুজ প্রণালীতে সবচেয়ে বড় দ্বীপের নাম কি? কাশেম দ্বীপ। তাসনিম ইরান ইরানের সংবাদ সংস্থা। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কততম? 18তম। ভাষা হিসেবে বাংলা সপ্তম। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনের? 81তম। কোন দেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি জাপান বাংলাদেশ করেছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে কতজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? 7 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংসদ সদস্যদের শপথ পড়ান কে? রাষ্ট্রপতি। তারেক রহমান কততম প্রধানমন্ত্রী? একটু আগে পড়িয়েছি, 11তম। আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে টেকনোক্র্যাট মন্ত্রীটা ভালো করে পড়তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতজন টেকনোক্র্যাট মন্ত্রী আছেন? 3 জন। কে কাকে শপথ পড়ান? খুব ইম্পর্টেন্ট, শপথ। স্পিরিট অফ সালাম পুরস্কার কে পেয়েছেন? মাহবুব মজুমদার। গণভোট কতবার হয়েছে? 4বার। মন্ত্রিসভা ভালো করে পড়তে বলেছি। কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? গ্লাসগোতে।
আচ্ছা, বোর্ড অফ পিস এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। WEF এর অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম কি রাখা হয়েছে? নারী ও শিশু মন্ত্রণালয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটাকে স্মৃতি জাদুঘর করা হচ্ছে? গণভবন। জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। ইরানের, এগুলো একটু বেশি ভালো করে পড়ে ফেলবেন। দ্বিতীয় বৃহৎ তেল উৎপাদন কে, গ্যাস ক্ষেত্র কে? এটা একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, WHO খুব ভালো করে পড়তে হবে। WHO, যেহেতু আপনারা ডাক্তার, মেধাবী মানুষ। হ্যাঁ, WHO টা ভালো করে পড়বেন। র্যাবের নতুন নাম কি কি দেওয়ার জন্য প্রস্তাব হয়েছে? SIF, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। এটা ইম্পর্টেন্ট। UNFCCC থেকে বেরিয়ে যাচ্ছে কোন দেশ? এটা পড়বেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কি পরিকল্পনা নিয়েছেন? ন্যাশনাল গ্রিন মিশন। আমরা একটু আগে পড়েছি ফ্যামিলি কার্ডের আরেক নাম সামাজিক সুরক্ষা কর্মসূচি। কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই ছিল মোটামুটি আজকের সাম্প্রতিক অংশ দেখানো। আজকের যে বেসিক গাইডলাইন গুলো দেওয়া হলো, এগুলো যদি একটু ফলো করেন, যারা কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, তারা যদি ক্লাসগুলো রেগুলার করেন এবং পরীক্ষাগুলো নিয়মিত দেন, আশা করি অনেক ভালো হবে আপনাদের পরীক্ষা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা ফুল PDF দিয়ে দেবো, সমস্যা নাই। তো কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা শেষ করতে পারি। আপনাদের চলার পথ অনেক সুন্দর হোক, অনাগত দিনগুলো সফল হোক, সেই শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।